তাহলে সেক্ষেত্রে আপনি বললেন যে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের চেতনা ন্যারেটিভটাকে সবসময়ই তারা হলো ইম্পালস করেছে বা বিক্রি করে খাওয়া যেটাকে বলে, তো সেটা খালি আওয়ামী লীগের মানে আওয়ামী লীগই খালি করেছে বা এমন কিছু কি, বা মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের সব মানুষেরই অধিকার, তাই না? মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের মানুষজনের জন্য, তাই না? তো সেক্ষেত্রে এটা খালি আওয়ামী লীগের বেলায় কেন এই জিনিসটা শুনতে হয়? মানে এই যে আপনি বললেন, আপনি রাইটলি বললেন যে মুক্তিযুদ্ধ সমস্ত মানুষের, সকল দলের, এবং এটাকে এ কারণে বলা হয় জনযুদ্ধ, কারণ 7 কোটি মানুষ এটাতে অংশ নিয়েছে। কেউ অস্ত্র হাতে নিয়েছে, কেউ নেয় নাই, কিন্তু সমস্ত দেশ চেয়েছে দেশটা স্বাধীন হোক, এটা সবার। কিন্তু আওয়ামী লীগ এটাকে একচ্ছত্রভাবে পুঁজি করে নিজের হিসেবে দাবি করেছে যে তারা হচ্ছে এটা একচ্ছত্র, মানে মালিকানাটা তাদের, এবং তারা যেভাবে বলবে সেটাই ইতিহাস, এবং তারা ইতিহাস বিকৃতি করেছে। এই জন্যই কি মানুষজন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গিয়েছে কিছুটা? আপনি কি এটা বলতে চাচ্ছেন? মানুষ তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যায় নাই, কারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। মুক্তিযুদ্ধের ন্যারেটিভস নিয়ে কিন্তু অনেক রকমের কথাই বলা হয়। হয়। এখানে একটা জিনিস হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইভেন্ট আর সেই ইভেন্টের ন্যারেটিভ দুটো আলাদা জিনিস। একটা প্রকৃত ঘটনা যেটা ঘটেছে, মানুষ এখনও সেটাকে আপহোল্ড করে, প্রত্যেক ঘরে ঘরে মুক্তিযোদ্ধা আছে, শহীদ আছে, ফলে তারা এটাকে আপহোল্ড করে। বাট এটার যে ন্যারেটিভটা আওয়ামী লীগ আপনাকে আমাকে গেলাতে চেয়েছে লম্বা সময়, সেটা হচ্ছে এইখানে তারা ছাড়া আর কেউ নাই মুক্তিযুদ্ধে, ঠিক আছে? মানুষ এটার বিরোধিতা করেছে, ফলে ওই ন্যারেটিভের বিরোধিতা করা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা না। অনেকে এটা দুটোকে গুলিয়ে ফেলে, মনে করে যে ওই ন্যারেটিভের সমালোচনা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভের সমালোচনা করা মানে মুক্তিযুদ্ধের সমালোচনা করা। নেভার। মুক্তিযুদ্ধ তো আমাদের একেবারে মাথার তাজ, অলংকার। কিন্তু এই যে একচেটিয়া বয়ান আওয়ামী লীগের, এবং সেটার কনসিকুয়েন্স কি? সেটার কনসিকুয়েন্স হচ্ছে আপনি বাকি সবাইকে, আপনার বাইরে বাকি সবাইকে জঙ্গিবাদী, পাকিস্তানের চর ইত্যাদি ইত্যাদি বলে আপনি দেশ থেকে টাকা লুটপাট করেছেন, আপনি গুম করেছেন, আপনি ক্রসফায়ার করেছেন, আপনি সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, আপনি দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছেন, আপনি প্রতিবেশী দেশকে এখানে অনুপ্রবেশ করার সুযোগ দিয়েছেন, দেশের ইন্টারনাল সিকিউরিটি নষ্ট করেছেন, অভাব নেই। এবং শেষ পর্যন্ত 2009 থেকে 2024 একাধিক হত্যাকাণ্ড আপনি ঘটিয়েছেন। ওই পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, আপনার নিরাপদ সড়ক আন্দোলন, নো ভ্যাটের যে আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন, এবং শেষ হলো জুলাই হত্যাকাণ্ড। এই যে এখন আপনি বলেন যে এই মুক্তিযুদ্ধ হচ্ছে এই দেশের মানুষের, আর আপনি মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে যদি এদেশের মানুষকে গুম, খুন, ক্রসফায়ার করেন, বলেন যে এরা হচ্ছে জঙ্গি, সুতরাং একে গুম করতে হবে, হ্যাঁ, তাহলে কি এটা অ্যাকসেপ্টেবল হবে? এটা অ্যাকসেপ্টেবল হবে না, এবং হয় নাই। আলটিমেটলি তাদেরকে কিন্তু এটা 15 বছর পরে এটার একটা মানে ব্লো ব্যাক, মানে যেটা বলে যে মানে এটার একটা পাল্টা আঘাত তাদেরকে ফেস করতে হয়েছে, মানে যেটা জনগণের প্রতিবাদ সেটা ফেস করতে হয়েছে। জনগণ অনেকদিন সহ্য করেছে তাদের এই ধরনের বয়ান এবং বয়ানের অত্যাচার। সেই বয়ান তো শুধু বয়ানে থাকে নাই। আপনি একজনকে রাজাকার ট্যাগ দিচ্ছেন, একজনকে জঙ্গি ট্যাগ দিচ্ছেন। ধরেন বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ, সে একটা ইউনিভার্সিটির ছেলে, সচেতন, অনেক কিছু দেশ নিয়ে ভাবে, দেখছে যে আমরা ফেনী নদীতে পানি পাচ্ছি না, সেটা নিয়ে সমালোচনা করেছে। আপনি ছাত্রলীগ দিয়ে তাকে ডেকে এনে পিটিয়ে মেরে ফেলছেন। তাহলে এইগুলো যখন মানুষ, আমি একটা ঘটনার উদাহরণ দিলাম, এরকম আরও ঘটনা আছে। এখন এইগুলো যে আপনি করে গেলেন একের পর এক, এটা শেষ পর্যন্ত কি হলো? মানুষ দেখতে 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 এক পর্যায়ে মানুষের বিস্ফোরণ ঘটেছে। এটা ঘটাটাই অনিবার্য ছিল। ওকে, আমরা যেহেতু তরুণ নেতৃত্বের কথা বলছি, এখন তরুণ নেতৃত্বের কথায় আসতে চাই। তরুণ নেতৃত্বের কথা বলা হলেও কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদের সুযোগ কিন্তু আমরা সেরকম দেখছি না, অনেকটাই সীমিত। তো দেশ গঠনে কার্যকর এবং সিদ্ধান্ত গ্রহণকারী তরুণ নেতৃত্ব তৈরিতে রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর এখন বর্তমানে ঠিক কী করা উচিত? আপনি বর্তমান সরকারের কাছে কি প্রত্যাশা করছেন? আমি বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করি যে তাদের দল করে এরকম অনেক তরুণ আছে, সেই তরুণদেরকে সুযোগ দেওয়া উচিত প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, মানে এই জুলাই গণ অভ্যুত্থানেও তাদের অংশগ্রহণ ছিল, তাদেরকে পলিসি মেকিংয়ে আস্তে আস্তে আনা দরকার। হ্যাঁ, এখন তাদেরকে শিক্ষানবিশ হিসেবে আনা দরকার। আস্তে আস্তে তারা 4-5 বছরের মধ্যে শিখবে, কারণ একটা পর্যায়ে এখন যারা জায়গাগুলো দখল করে আছে তাদেরকে চলে যেতে হবে, তখন কিন্তু আমরা একটা শূন্যতার মধ্যে পড়ব। কিন্তু পরিবারতন্ত্রের একটা বিষয়ের কথা কিন্তু আপনি বলেছেন। অবশ্যই, আমি পরিবারতন্ত্রের কথা বলছি না। পরিবারতন্ত্র মানে হচ্ছে অমুক আসনে একজন এমপি ছিলেন বিএনপির, সে জায়গায় বিএনপির আরও অনেক দাবিদার আছে যোগ্য, তাদেরকে বাদ দিয়ে আপনি ওই লোকের, যিনি আগে এমপি ছিলেন, তার ছেলেকে বসিয়ে দিলেন। হ্যাঁ, প্রথমে যেটা নিয়ে আপনি কথা বলছেন, এটা কিন্তু ওই যে ওখানে যারা আছে দাবিদার, তাদের সাথে এক ধরনের অন্যায় করা, তাদেরকে বঞ্চিত করা। বাট আমি বলছি যে বিএনপিতে তো এমনি এরকম বাবা, চাচা, মামার রেফারেন্সের বাইরেও সাধারণ কর্মীরা আছে, তাদেরকে আপনি শুধু গাড়ির পেছনে, গাড়ির সামনে দৌড়ানোর
করাটা তাদের কাজ না। গাড়ির পিছনে দৌড়ায় কারা? দৌড়াচ্ছে তো, আমরা দেখতে পাচ্ছি না যে বড় নেতার গাড়ির পেছনে দৌড়াতে হচ্ছে, বড় নেতার গাড়ির সামনে দৌড়াতে হচ্ছে, উসাইন বোল্টের মতো দৌড়াচ্ছে তারা। তো এখন আমরা বলি যে আপনি এই সাধারণ ছেলে মেয়ে যারা বিএনপিতে আছে, ছাত্রদলে আছে, যুবদলে আছে, তাদেরকে আস্তে আস্তে বিভিন্ন তাদের যোগ্যতা অনুসারে, অবশ্যই এখানে ফেভারিটিজম করা যাবে না, নেপোটিজম করা যাবে না, মানে তাদের যোগ্যতা অনুসারে আপনি তাদেরকে বিভিন্ন জায়গায় সুযোগ করে দেবেন। এবং শুধু তাদেরকে না, বিএনপির বাইরেও যে বৃহত্তর তরুণ সমাজ আছে তাদেরকেও কিন্তু সুযোগ করে দিতে হবে। এবং এখানে মেরিটোক্রেসি এস্টাবলিশ করা ছাড়া আপনার কোনো রাস্তা নেই। মেরিটোক্রেসি একমাত্র পথ যে সারা বাংলাদেশের তরুণরা, যেটাকে আমরা বলি ট্যালেন্ট হান্ট, এই ট্যালেন্টদেরকে আপনি বিভিন্ন জায়গায় পজিট করবেন। এবং অনেকেই কিন্তু বলে যে তরুণ রাজনীতির কি বুঝবে, বয়স যত যাবে আস্তে আস্তে রাজনীতি বুঝবে। রাজনীতি আপনি যত বয়স বাড়বে আপনি তত আস্তে আস্তে আপনি রাজনীতি বুঝবেন। তো এই জিনিসটা আপনি কিভাবে ডিপেন্ড করতে? এটা ভুল, এটা আমাদের যারা বয়স্ক তাদের একটা ভুল ধারণা। আমরা বরং দেখেছি যে যারা বৃদ্ধ বা যারা বয়োজ্যেষ্ঠ তাদের অভিজ্ঞতাটা গুরুত্বপূর্ণ, কিন্তু তারা অনেক ক্ষেত্রে ইনার্শিয়াতে থাকে, মানে একটা জড়তার মধ্যে থাকে, তারা কিন্তু পরিবর্তন বিমুখ থাকে। তরুণরা কিন্তু পরিবর্তন চায়। ফলে এখানে এটার একটা সম্মিলন ঘটাতে হবে, স্থিতিশীলতা, অভিজ্ঞতা বড়দের, আর যারা তরুণ তাদের পরিবর্তনের প্রতি আকাঙ্ক্ষা, এই দুটোকে যদি আপনি সম্মিলন ঘটাতে পারেন তাহলে দেশ এগিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তরুণ প্রজন্মকে খালি ডিগ্রিধারী না বানিয়ে দক্ষ এবং আন্তর্জাতিক মানের উৎপাদনশীল নাগরিক, আমি সেই হিসেবে যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্র কি কি জরুরি পদক্ষেপ নিতে পারে? মানে আমাদের তো এখন একটা গ্লোবাল ভিলেজে আমরা থাকি, সারা পৃথিবী একটা জায়গায় চলে এসেছে। আপনাকে কম্পিট করতে হবে, আপনাকে দেখতে হবে যে আমার বয়সী সুইডেনের ছেলেটা কিংবা আমার বয়সী অস্ট্রেলিয়ার ছেলেটা সে কেন এত ইকুইপড, কেন এত কিছু পারে। আর সেরকম তথ্য প্রযুক্তি, সেরকম সুযোগ সুবিধা কি আমাদের দেশে আছে? নাই। অর্থাৎ আপনাকে বিশ্ববিদ্যালয়ে গবেষণার ব্যবস্থা করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে কারিগরি শিক্ষায় তরুণদেরকে আগ্রহী করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, এবং জ্ঞান বিজ্ঞান সহ সমস্ত কিছুতে আমরা যেন সারা পৃথিবীর সাথে কম্পিট করতে পারি সে ধরনের শিক্ষা গবেষণার পরিবেশ এখানে লাগবে। তাহলে আমরা মানে সারা পৃথিবীতে মানে ভালো ভূমিকা রাখতে পারবো। আমাদের দেশে অনেকে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ জায়গায় আছে, কিন্তু দেশে আসলে তারা ভালো জায়গা পায় না। এটাও একটা সমস্যা। এই কারণে এখানে সরকারের উচিত মানে দেশের ভেতরে যেমন যোগ্যদের জন্য জায়গা তৈরি করে দেয়া, আবার আমরা যেন একটা গ্লোবাল ইয়াং কমিউনিটির সাথে কম্পিট করতে পারি। প্রতিভাবান তরুণরা বিদেশে চলে যাচ্ছে, বাংলাদেশে সুযোগ কারণ আপনি বাংলাদেশে তাকে কিছু দিতে পারছেন না, আপনি তাকে ধরে রাখতে পারছেন না, ট্যালেন্ট ওয়েস্ট হচ্ছে অফকোর্স। এবং আপনার ধরেন ব্রেইন ড্রেইন হচ্ছে, কিন্তু রিভার্স ব্রেইন ড্রেইন হচ্ছে না। আই মিন যে একটা পশ্চিমের একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ছে বা পড়াশোনা শেষ করেছে, গবেষণা করেছে, তাকে আপনার দেশে এসে এখানে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ করে দিতে হবে উইথ হ্যান্ডসাম স্যালারি, যেটা তার ওয়েস্টে থাকলে সে যে লাইফ লিড করতে পারতো সেরকম একটা লাইফ এখানে লিড করতে পারবে। তাহলে কিন্তু তারা আসতে আগ্রহী হবে এবং তারা যে উন্নত জ্ঞানের সাথে পরিচিত হয়েছে সেটা তারা দেশকে দিতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা অত্যন্ত বিতর্কিত এবং অত্যন্ত মানে এটা দলীয় নিয়োগ প্রক্রিয়া। আর যারা যোগ্য তারা কিন্তু ছিটকে পড়ছে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করছে, কিন্তু দেশে তাদের জায়গা হচ্ছে না। এই ব্যাপারটা পরিবর্তন করা দরকার সরকারের। আপনি কিন্তু শুরু থেকে 1972 সালের সংবিধান পরিবর্তনের পক্ষে কিন্তু জোরালো অবস্থান নিয়েছেন। তো বর্তমান বাস্তবতায় 1972 সালের সংবিধান পরিবর্তন করাটা কেন এত জরুরি বলে আপনি মনে করছেন? এটা আমি শুরুতে কিছুটা ব্যাখ্যা করেছি যে এই সংবিধানের একটা প্রধান সমস্যা হচ্ছে সবাই শুধু ওই 4টা মূলনীতি সাইনবোর্ড দেখে। ধরেন আপনি বললেন যে এখানে বিরিয়ানি পাওয়া যায়, এটা বলে আপনাকে ওই সাইনবোর্ডটা দেখে লোকে ঢুকলো, কিন্তু ভেতরে আপনি গিয়ে দেখলেন যে ওখানে বাসি ভাত দেওয়া হচ্ছে, তাহলে আপনি প্রতারিত বোধ করবেন। এই কনস্টিটিউশনের ব্যাপারটা এরকম, এখানে 4টা ভালো ভালো কথা আছে, মানে ওই যে সাইনবোর্ড আছে মূলনীতিতে, কিন্তু যে ধরনের পাওয়ার স্ট্রাকচার সেটা ওই যে আমি বললাম যে ক্ষমতা হস্তান্তরের কোনো শান্তিপূর্ণ নিয়মিত পথটাকে বন্ধ করা হয়েছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে এক ব্যক্তির করতলগত করা হয়েছে যে তাদের আর স্বাধীনভাবে করার কিছু থাকে না। তাহলে সেক্ষেত্রে বিদ্যমান সংবিধানে কি কি মৌলিক ত্রুটিগুলো আপনি দেখতে পেরেছেন? মৌলিক যে ত্রুটিগুলো সেটা একটা হলো যে এটার মধ্যে কোনো মানে প্রাতিষ্ঠানিক সক্ষমতা নাই, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন নাই, স্বাধীনতা নাই। এর বাইরে হচ্ছে জবাবদিহির কোনো ব্যবস্থা নাই, গণতান্ত্রিকতা নাই। এই পরিবর্তনগুলোই কিন্তু মানে এই সমস্যাগুলোই কিন্তু জুলাই সনদে অ্যাড্রেস করা হয়েছে, এবং জুলাই সনদটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই সমস্যাটা অনেক দূর পর্যন্ত কিন্তু কাটবে, কিন্তু সেটা তো নানা কারণে আটকে যাচ্ছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের উপর কিন্তু আপনারা বারবারই কিন্তু জোর দিচ্ছেন। তো সেক্ষেত্রে রাষ্ট্রের জন্য এই মুহূর্তে মানে কেন এটা সব থেকে বেশি দরকার বলে মনে করেন? এটা দরকার কারণ হচ্ছে এই যে আমরা প্রত্যেকবার
আটকে যায়। আপনি দেখবেন 8-10-15 বছর পরে আমরা একটা বড় ক্রাইসিসের মুখে এসে দাঁড়াই। এটা যেন আর না দাঁড়াতে হয়, যেন প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি যেন জবাবদিহি করেন জনগণের কাছে, সংসদ যেন একটা ইফেক্টিভ সংসদ হয়, ফাংশনাল সংসদ হয়, বিচার বিভাগ যেন স্বাধীন থাকে, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলোর কথা আমি বললাম সেগুলো যেন তার মতো করে কাজ করতে পারে, তাকে যেন সরকারের ভয় না থাকতে হয়। এর বাইরে হচ্ছে আপনার জনগণের মৌলিক অধিকার যেন নিশ্চিত করা যায়। এই যে জিনিসগুলো যেগুলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য, এগুলো আমাদের বর্তমান সংবিধান নিশ্চিত করে না। এ কারণে আমরা এই সংবিধান পরিবর্তন করে আরও বেটার সংবিধান করতে বলছি। এখন এর মানে এই না যে এই সংবিধানের যা যা ভালো আছে সেগুলো আপনি নেবেন না, ব্যাপারটা তা না। যেগুলো ভালো আছে সেগুলো আপনি নেবেন, কিন্তু যেগুলো আর যুগোপযোগী না সেগুলোকে বাদ দিতে হবে। এটাকেই বলে যে আপনার সংস্কার, কিন্তু এই সংস্কারটাকে তো নানাভাবে আটকে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বর্তমান সরকারের কি কি ভুল বা কৌশলগত সীমাবদ্ধতা আপনার চোখে পড়েছে, যেটা সাধারণ মানুষের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? কিছুটা না, অনেকটা হতাশা তৈরি করেছে। কারণ তারা মানুষকে বলেছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এটা তাদের কমিটমেন্ট টু দ্য পিপল। তারা গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে বলেছে, তারা বলেছে আমরাও জুলাই সনদ বাস্তবায়ন চাই, কিন্তু এবং তাদের যে 31 দফা দলীয় ইশতেহার, নির্বাচনী ইশতেহার, সমস্ত জায়গায় কিন্তু তারা সংস্কারের পক্ষে বলেছে। কিন্তু এখন তারা সংস্কারের বিরুদ্ধে কাজ করছে। সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ইতিমধ্যে বাতিল করে দিয়েছে, মানবাধিকার কমিশন বাতিল করে দিয়েছে, দুর্নীতি দমন কমিশন বাতিল করেছে, এনবিআর বাতিল করেছে, গুম কমিশন বাতিল করেছে। মানে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলোর একটা স্বাধীনতা দরকার, সেগুলোর যে অধ্যাদেশগুলো অন্তর্বর্তী সরকার করেছিল সেইগুলোকে সবগুলোকে তারা বাতিল করে দিয়েছে। এমনকি জুলাই সনদ নিয়ে তো টালবাহানা করেই যাচ্ছে। এটা ওই বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশন, ক্ষমতায় যাওয়ার আগে একরকম কথা বলে, ক্ষমতার পরে একরকম কথা বলে। ক্ষমতার আগে তারা বলেছে হ্যাঁ আমরা এগুলো সব করবো। এটা করলে কি তারা কোনো সমস্যায় পড়বে বলে আপনি মনে করেন? কোনো সমস্যায় পড়বে না, কিন্তু ওই যে একচেটিয়া ক্ষমতা যে নিজের হাতে রাখা গ্রিপ, সেটা কিছুটা কমবে। একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে, জবাবদিহি তৈরি হবে। আর বাংলাদেশে কোনো সরকার কিন্তু জবাবদিহি করতে চায় না। এই যে ধরেন এত বড় একটা বাজেট করেছে, এই বাজেটটা কিভাবে খরচ করা হবে সেটা কিন্তু আপনি ইন আ মিড ওয়ে, মাঝামাঝি পর্যায়ে গিয়ে আপনি কিন্তু আর মানে যাচাই করার কোনো মেকানিজম নাই যে আপনি আমাকে বলেন কোন প্রক্রিয়ায়, স্বচ্ছ প্রক্রিয়াটা কি, কীভাবে কী খরচ করছেন। অমুক খাতে অত বরাদ্দ দিয়েছেন মানলাম, ওইটা যে ঠিক মতো খরচ হয়েছে কিনা সেটা আমরা কিভাবে যাচাই করতে পারবো? সেই যাচাই করার কোনো ব্যবস্থা কিন্তু নাই। এই যে একটা অস্বচ্ছতা এবং মানে একনায়কত্ব, মানে যেটাকে আমি নিজের মতো করে করব, কাউকে কিছু বলবো না, কারোর কাছে জবাব দেবো না, এই যে একটা সিস্টেম, এটাতে আমাদের প্রচলিত দলগুলো, বড় দলগুলো কমফোর্টেবল, ফলে তারা এটাকে মানে জিয়ে রাখতে চায়। সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কার এবং দেশ উন্নয়নে বর্তমান সরকারের পাশে থেকে আপনাদের দল কোন কোন ক্ষেত্রে যৌথভাবে বা গঠনমূলকভাবে ভূমিকা রাখতে পারে? সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন করে আমরা অবশ্যই সহযোগিতা করব। না হলে করবেন না? মানে তারা যদি এটা বাস্তবায়ন না করে তাহলে কেন করব? তখন তো আমাদের বিরোধিতা করতে হবে, সমালোচনা করতে হবে, যেটা আমি এখন করছি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে জনগণের রায়, গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে জনগণ। আপনি যদি এটা বাস্তবায়ন করেন তাহলে আপনি আমাকে সাথে পাবেন, আপনি যদি বাস্তবায়ন না করেন তাহলে আমি অবশ্যই আপনার বিরোধিতা করব। মানে কারণ এটা পিপলস ম্যান্ডেট, এটা তো আর 2-3 জন মানুষ পছন্দ করছে কি করছে না, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি কি করি না তার উপর নির্ভরশীল না। যারা ভোট দিয়েছে তাদের 2/3 69% ভোটাররা হ্যাঁ ভোটের পক্ষে দিয়েছে। তাহলে আপনি বলেন যে আমি এটা বাস্তবায়ন করব, তাহলে বিরোধী দল আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আপনি যদি বাস্তবায়ন না করেন তখন বিরোধী দলকে আন্দোলন করতে হবে, বাইরে চাপ তৈরি করতে হবে, এটা ছাড়া তো কোনো উপায় নেই। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির রূপরেখাটা কেমন হওয়া উচিত, এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের বিতর্ক চলছে। তো আপনি প্রাক্তন ছাত্র আন্দোলন কর্মী হিসেবে আপনি কি মনে করেন যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত, নাকি এর কোনো বিকল্প মডেল আছে? আসলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা হওয়া উচিত ছাত্র সংসদ কেন্দ্রিক। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলোকে সচল করা দরকার। ওই যে ডাকসু, চাকসু, জকসু, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ আছে সেখানে নির্বাচনটা নিয়মিত হওয়া উচিত। শিক্ষার্থীরা, ওই যে আপনি একটু আগে আপনার একটা প্রশ্নের সাথে এটা প্রাসঙ্গিক, যে তরুণরা কীভাবে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে পারবে, এই যে বিশ্ববিদ্যালয় থেকে তারা শিখবে যে এখানে তরুণরা ভোট দেবে। এই যে গণতন্ত্রের চর্চাটা ইউনিভার্সিটি থেকেই আপনি শিখবেন, আমরা শিখব যে আমি ভোট দিচ্ছি এবং আমি আমার প্রতিনিধি বাছাই করছি, সেই প্রতিনিধি 1 বছরের জন্য ক্ষমতায় থাকছে বা দায়িত্ব পালন করছে, তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সংস্কার পরিচালনা করবে। এটাতে করে একটা গঠনমূলক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, মানে যেটা এখন লেজুর ভিত্তিক রাজনীতি, হানাহানি, মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া, এগুলোর বাইরে গিয়ে একটা গঠনমূলক জ্ঞান ভিত্তিক রাজনীতির সূচনাটা করার জন্য নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা
এক নম্বর প্রায়োরিটি হওয়া উচিত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য। অনেক সাধারণ ছাত্রই কিন্তু আছেন যারা রাজনীতির সাথে জড়িত না, তারা কিন্তু এই যে মানে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতির যে অরাজকতা, এগুলো নিয়ে কিন্তু তারা যথেষ্ট ফ্রাস্ট্রেটেড থাকে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কতটুকু প্রশমন করা সম্ভব বলে মনে করেন? তাদের এই ফ্রাস্ট্রেশন এবং ক্ষোভ শতভাগ যৌক্তিক, কারণ তারা দেখেছে যে আপনি ছাত্র রাজনীতির নাম দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন করেন। এই ছাত্র রাজনীতি তারা কেন চাইবে? আপনি তাদেরকে গেস্ট রুমে নিয়ে যান, অত্যাচার করেন, অপমান করেন, মানে সবচেয়ে কম হলো অপমান করা, আর সবচেয়ে সিভিয়ার হচ্ছে পিটিয়ে মেরে ফেলা, এগুলো হয় ছাত্র রাজনীতির নামে। তাহলে শিক্ষার্থীরা কেন এই ছাত্র রাজনীতি চাইবে? তারা মানে বুলিং, ট্যাগিং, অপমান, এবং সেটা শেষ পর্যন্ত গিয়ে গড়ায় হলো এক্সট্রিম পর্যায়ে গিয়ে গড়ায় যে তাকে আপনি মেরে ফেললেন, ঠিক আছে? এখন এই ধরনের রাজনীতি কেন চাইবে শিক্ষার্থীরা? তারা তো চাইবে না। ফলে স্বাভাবিকভাবে তাদের যে এই রাজনীতির প্রতি একটা বিতৃষ্ণা আছে, এই ছাত্র রাজনীতির প্রতি, এটা শতভাগ যৌক্তিক। কিন্তু শিক্ষার্থীরা যে একটা গঠনমূলক ছাত্র রাজনীতি চায় তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো, সেখানে তারা বিপুল উৎসাহে গিয়ে ভোট দিয়েছে, প্রতিনিধি নির্বাচন করেছে। এইটা করার মধ্য দিয়ে সে যদি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে নাও থাকে, সে কিন্তু তার একটা মতামত ব্যক্ত করেছে, অর্থাৎ সে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিজেকে যুক্ত করেছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ধারাটা মানে প্রত্যেক বছর বছর কন্টিনিউ করা উচিত। তাহলে আপনি দেখবেন যে শিক্ষার্থীদের এখন যে রাজনীতির ব্যাপারে, ছাত্র রাজনীতির ব্যাপারে একটা যৌক্তিক বিতৃষ্ণা আছে, একটা ঘৃণা আছে, এটা কিন্তু কেটে যাবে। তাহলে সেক্ষেত্রে মুক্ত চিন্তা চর্চার পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র এবং বুদ্ধিজীবী সমাজের কি করণীয় হতে পারে? বুদ্ধিজীবী সমাজের করণীয়টা হচ্ছে যে তারা সবসময় অ্যাট এনি কস্ট জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। এটা হলো তার কনস্ট্যান্ট পক্ষ। এবং জনগণের পক্ষে আপনাকে দেখতে হবে যে কোনটা জনগণের স্বার্থের পক্ষে, কোনটা জনগণের স্বার্থের বিপক্ষে। জনগণ গণতন্ত্র চায়, জনগণ মৌলিক অধিকার চায়, জনগণ চাকরি বাকরি চায়, জনগণ জীবনের সমৃদ্ধি চায়, জনগণ মত প্রকাশের স্বাধীনতা চায়। এই যে জনগণের এই যে চাওয়া পাওয়াগুলো, এগুলোর পক্ষে সমস্ত সময় অ্যাডভোকেসি করা হচ্ছে বুদ্ধিজীবীদের কাজ। কোনো রাজনৈতিক দলে ধামা ধরা তার কাজ না। একটা রাজনৈতিক দলকে তার পছন্দ হতেই পারে ওই বুদ্ধিজীবীর, কিন্তু ওই রাজনৈতিক দল যদি গণবিরোধী কোনো অবস্থান নেয়, তাহলে বুদ্ধিজীবীর কিন্তু জনগণের পক্ষে অবস্থান নিতে হবে। এটা আমাদের বুদ্ধিজীবীরা ঐতিহাসিকভাবে ব্যর্থ হয়েছে এটা করতে। এ কারণে আহমদ সাফা মুক্তিযুদ্ধের পরপর বলেছিলেন যে বুদ্ধিজীবীরা যা বলতেন তা শুনলে দেশ স্বাধীন হতো না, এখন যা বলছেন তা শুনলে দেশের আমূল পরিবর্তন হবে না। ওই যে বক্তব্যটা, এক প্রফেটিক বক্তব্য, এখনও পর্যন্ত আপনি বুদ্ধিজীবীদের নিয়ে এই কথাটাই এখনও, মানে তারা যা বলতো সেটা শুনলে এই ফ্যাসিবাদের পতন হতো না, আর তারা এখন যা বলছেন সেটা শুনলে দেশের আজীবন কোনো পরিবর্তন হবে না। সবার আগে পরিবর্তন দরকার বুদ্ধিজীবীদের নিজেদের। তাহলে সেক্ষেত্রে ফ্যাসিবাদের পতনের পরে কিন্তু আমরা দেখেছি যে সামাজিক এবং সাংস্কৃতিকভাবে নতুন কোনো অসহিষ্ণুতা চারা দেখেছেন সেটা তো মুক্ত চিন্তা এবং ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখার উপায় কি? দেখেন, এখানে একটা জিনিস হলো, আপনি পৃথিবীর ইতিহাসটা দেখবেন, দক্ষিণ এশিয়া বলেন, আফ্রিকা বলেন, লাতিন আমেরিকা, যেখানেই পৃথিবীতে এরকম বড় ঘটনা ঘটেছে, এরপরে লম্বা সময় অ্যানার্কি চলেছে। এই যে আমরা ফরাসি বিপ্লব নিয়ে এত উচ্ছ্বসিত এবং সেলিব্রেট করি, যথার্থই করাটা উচিত, কিন্তু এই ফরাসি বিপ্লবের পরে কিন্তু দীর্ঘ সময় অরাজকতা বিরাজ করেছে ফ্রান্সে, মারামারি, কাটাকাটি, রীতিমতো কচু কাটার মতো অবস্থা, ঠিক আছে? আমাদের দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে যেগুলো সন্দেহজনক, যেগুলো আমরা থামাতে পারিনি, এটা সত্য। কিন্তু আপনি দেখবেন যে আমরা পিসফুল ট্রানজিশন করতে পেরেছি কিনা। এরকম একটা বড় পরিবর্তনের পরে, বড় ফলের পরে অনেক সময় দেশে গৃহযুদ্ধ বেঁধে যায়। আমাদের কিন্তু সেরকম কিছু হয় নাই। আমরা কিন্তু 2 বছরের মধ্যে আমাদের শত মত পার্থক্য থাকলেও একটা সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি, একটা পিসফুল ট্রানজিশন হয়েছে। এখন আমাদের ফোকাসটা কি? ফোকাসটা হচ্ছে গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক সমৃদ্ধি, জব ক্রিয়েশন। ফলে মানে আমরা কিন্তু 2 বছরের মধ্যে একটা পরিবর্তন, মানে বড় একটা পরিবর্তন পেয়েছি, সুষ্ঠু নির্বাচন পেয়েছি। এটা যথেষ্ট না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। ফলে এটা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং আমাদের যে পরিবর্তনগুলো ডিউ হয়ে আছে, সংস্কারগুলো ডিউ হয়ে আছে, এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এবং এটাই হচ্ছে এখন আমাদের জন্য করণীয়। অসহিষ্ণুতার রেশটা কি রয়ে যায় না? রয়ে এখনো আছে। কারণ অনেক জায়গায় দেখেছি যে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে সেই যে যাকে অভিযুক্ত করা হয়েছে, আমি ফর এক্সাম্পল আমি দীপুচন্দ্র দাসের কথাই বলি, তাকে অবমাননা করে তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে ধর্ম অবমাননার কথা বলে। সেই রেশটা কি মনে হয় না যে এরপরেও এই রেশগুলো থেকে যাবে বলে মনে হয়? এগুলো হলো একটা সমাজের গভীর ক্ষত। এই দীপুচন্দ্রের কথা যেটা বললেন, কিংবা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে চোর সন্দেহে, হ্যাঁ, এরকম ঘটেছে। এগুলো একটা সমাজে গভীর ক্ষত সৃষ্টি করে। এই ক্ষত থেকে বের হয়ে আসা কঠিন। এবং এটার আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা রেশ
এবং মেয়েরাও কিন্তু অনেক বুলিংয়ের শিকার হয়েছে, অবশ্যই। ক্যাটকলিংয়ের শিকার হয়েছে। হচ্ছে এগুলোই হলো আমাদের প্রবলেম, যেগুলো আমাদেরকে মানে ডিল করতে হবে। একটা সমাজ তো একদিনে রাতারাতি সব পরিবর্তন অর্জন হয় না। সমাজের মধ্যে যদি এক চুটকিতে ঠিক হয়ে যেত, তাহলে তো রাজনীতি, সংগঠন কোনো কিছু কিন্তু দরকার হতো না। কিন্তু আমাদের পুলিশ লাগে, আমাদের রাজনৈতিক দল লাগে, আমাদের আমলাতন্ত্র লাগে। কেন লাগে? যেন আমরা একটা প্রসেসের মধ্যে আসতে পারি। আপনাকে এই পুরো যতগুলো প্রবলেমের কথা আপনি বললেন, এই সবগুলো প্রবলেমকে অ্যাড্রেস করতে হবে। যেগুলো আইন শৃঙ্খলাজনিত সমস্যা, সেগুলোকে মানে অ্যাড্রেস করতে হবে। যেগুলো প্রশাসনিক সমস্যা, সেগুলোকে সেভাবে অ্যাড্রেস করতে হবে। মানে কোনো জিনিসকে আনঅ্যাড্রেস রাখা যাবে না। এবং এই যে মব করে পিটিয়ে মেরে ফেলেছে, আপনি তাদেরকে চিহ্নিত করেন কারা করেছে। একটা ঘটনার এগুলোকে পলিটিসাইজেশন না করে, একটা ঘটনা সরকার যদি সঠিক বিচার নিশ্চিত করে, আর 10টা ঘটনা থেমে যাবে। ঘটনা থামানোর একটাই রাস্তা, আপনি যেটা বলছেন রেশ রয়ে গেছে, রেশ থেকে যাবে যদি আপনি আগের ঘটনাগুলো বিচার না হয়। কিন্তু যদি আপনি আগের ঘটনাগুলো বিচার করেন, এটা একটা আপনার জাস্টিস তৈরি করবে, মানে এটা একটা মানে দৃষ্টান্ত তৈরি করবে, ইনস্ট্যান্স তৈরি করবে। ফলে সেই দিকে যাইতে হবে। কিন্তু আপনি দেখবেন যে আমাদের যারা সরকারে আসে, তাদের ওদিকে আগ্রহ থাকে না। তাদের আগ্রহ থাকে কিসে? তারা হচ্ছে বিরোধী দলকে ঘায়াল করার দিকে তাদের আগ্রহ থাকে। যে একটা রাজনৈতিক বক্তব্য দিয়ে দিলাম, ঠিক আছে, ওইটা করে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। আপনাকে জেনুইন একটা ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। তাহলে বৈষম্যহীন জাতি গঠনে বর্তমান সরকার সাংস্কৃতিক, রাজনৈতিকভাবে এখনো পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা রেখেছে কিনা আপনি মনে করেন সেটি? না, অনেক দিকে আমাদেরকে, যেগুলো আমাদের অলরেডি অর্জন ছিল, সেগুলো থেকে আমাদেরকে পিছিয়ে আসতে হয়েছে। যেমন এই যে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো, এগুলোই সরকার বাতিল করে দিয়েছে, হুইচ ওয়াজ অ্যাবসলিউটলি আননেসেসারি। কেন তারা এটা করেছে তারাই ভালো বলতে পারবে। এখন এটা আমাদেরকে ফাইট করে যেতে হবে আর কি। সামনেও এই গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, সব বিতর্ক, তত্ত্ব, রাজনৈতিক হিসাব নিকাশের বাইরে গিয়ে সরওয়ার তুষার ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে কেমন বাংলাদেশ দেখতে চান? একটা সিম্পল গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে সব ধরনের মানুষ, সব ধর্মের, সব জাতির, সব ধরনের লৈঙ্গিক ওরিয়েন্টেশনের মানুষ, তারা হচ্ছে নিরাপদে থাকতে পারবে, তাদের যার যার মতামত ব্যক্ত করতে পারবে, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের যে অখণ্ডতা, এগুলোকে আমরা বজায় রাখতে পারবো। অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, নাগরিক অধিকার থাকবে, এবং আমাদের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাটা থাকবে। আপনার সাথে আমার মত পার্থক্য থাকবে, বাট সেইটা আমরা একটা মানে যেটাকে বলে যে ডায়ালগ, এই ডায়ালগের প্রসেসের মধ্যে দিয়ে ঠিক করব। মারামারি, হানাহানি, রাজনৈতিক যে হিংসা, সেটা থেকে আমরা বেরিয়ে আসবো, এটাই আমি প্রত্যাশা করি। সরওয়ার তুষার, ধন্যবাদ আপনাকে প্রশ্নোত্তরের আজকের পর্বে আমাদেরকে সময় দেওয়ার থ্যাংক ইউ। জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং গ্রিন টিভি যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ।